হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা ঠিক রুটিন মাফিক একদম ঠিক সময় চলে এসেছি। অ্যান্ড যারা দেখছেন এই মুহূর্তে সবাই একটু কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখছেন আমাকে। এবং আমরা আজকে এসএসসি এবং এইচএসসি এর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় উইচ ইজ আ কমপ্লিটিং সেন্টেন্স, এইটার দ্বিতীয় পার্ট করব। এবং আপনারা জানেন যে গত সম্ভবত 2 দিন আগে আমি একটা ক্লাস নিয়েছি যেটা প্রথম পার্ট ছিল, এবং সেখানে আমরা বেশ কিছু নিয়ম কানুন সেগুলোর আলোচনা করেছি, এবং সেগুলো খুব সহজেই আপনি কিভাবে আত্মস্থ করতে পারবেন সেগুলোর নিয়ম কানুন নিয়ে আলোচনা করা হয়েছে। এবং আজকেই এই পার্টে আমরা খুবই ক্রুশিয়াল একটা পয়েন্ট উইচ ইজ দ্যাট কন্ডিশনাল এবং কন্ডিশনাল রিলেটেড যেই অংশ আপনাদের বোর্ড কোয়েশ্চেন কিংবা পরীক্ষার মধ্যে আসে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং কিভাবে আপনার কমপ্লিটিং সেন্টেন্সে ফুল মার্ক তুলতে পারবেন সেটার কিছু টিপস এন্ড ট্রিক্স থাকবে। সো ঝটপট একটু শেয়ার করে ফেলেন আমাদের লাইভটা, যাতে করে অন্যরাও দেখতে পারে, এবং এট দ্য সেম টাইম কে কোন জায়গা থেকে দেখছেন এই মুহূর্তে একটু কমেন্ট করে জানান। আর অবশ্যই বন্ধুদেরকে কমেন্ট বক্সে মেনশন করতে ভুলবেন না। সো আমি আপনাদের কিছু কমেন্ট নিয়ে তারপর আমাদের ক্লাসটা শুরু করব। আমি আশা করছি যে আমাদের আস্তে আস্তে স্টুডেন্ট সংখ্যা বাড়তে থাকবে, যেহেতু আমার অনেকদিন যাবত ক্লাস বন্ধ ছিল, আমি অনেকদিন ক্লাস কন্টিনিউ করিনি। এখন থেকে আহ, সপ্তাহে 3 দিন রুটিন মাফিক ক্লাসগুলো চলতে থাকবে, শনিবার, সোমবার এবং শনি সোম বুধ, এই 3 দিন, শনি সোম বুধ, এটা একটু মাথায় রাখতে হবে। সো আজকে আমরা কি করব, কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সের প্রথম অংশ আমরা কিন্তু অলরেডি শেষ করেছি, আপনারা জানেন। আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব উইচ ইজ দ্যাট, কি বলছি আমরা এটাকে, কন্ডিশনাল। কন্ডিশনাল, এক্স্যাক্টলি। খন্ডি, খন্ডি, ইটস ফানি। আচ্ছা, হ্যাঁ মনে হচ্ছে। সো কন্ডিশনাল আমরা যেটা করব এইটার নিয়ে ডিটেলস আলোচনা করব। তো ঝটপট একটু কমেন্ট করে ফেলেন, আমি প্রথমে আপনাদের কমেন্ট গুলো একটু নিয়ে নিচ্ছি, তারপর ইনিশিয়াল আপনাদের জায়গায় চলে যাচ্ছি। সমস্যা না, এটা আপলোড হতে থাকবে। ও ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আলোচনা শুরু করছি, আপনাদের কমেন্ট একটু পরে নিই। সো কন্ডিশনাল কথার অর্থ কি, এটা আপনারা মোটামুটি সবাই জানেন। কন্ডিশন কথার অর্থ হচ্ছে শর্ত, তাই না? কন্ডিশন কথার অর্থ কি, শর্ত। আর কন্ডিশনাল কাকে বলছি, যে বাক্যগুলোতে শর্ত প্রযোজ্য থাকে, যেই বাক্যগুলোতে শর্ত যুক্ত থাকে, বা যেই বাক্যগুলোতে শর্ত জুড়ে দেয়া হয়, এই বাক্যগুলোকে বলা হয় কন্ডিশনাল। সো এই কন্ডিশনালের মধ্যে যদি একটু খেয়াল করে দেখি, আপনাদের মোটামুটি 4 প্রকার কন্ডিশনাল আমরা দেখতে পাই। আচ্ছা, আমার কাছে ফোনটা এসে গিয়েছে, আমি একটু আপনাদের কমেন্টগুলো একটু পড়ে নিই, তারপর আবার আলোচনা ফিরছি। I guess it's worth it, guys. অনেকদিন পর নিচ্ছি। হ্যাঁ, আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে। আফরিন, নীরা, তামিম, ইসলাম, সুরভি, হ্যাঁ সবাইকে একটু মেনশন করে দেন। স্যার এই ক্লাস কবে থেকে শুরু হয়েছে? লাস্ট একটা ক্লাস নিয়েছি জাস্ট আমি, ওইটা সম্ভবত লাস্ট 3 দিন আগে হবে, 3 দিন আগে ক্লাসে শুরু হওয়ার কথা। আর সবাই সবগুলো পেজ, গ্রুপ এবং বিভিন্ন জায়গায় তো শেয়ার করে দিব। ওকে, সো কন্ডিশন কথার হচ্ছে শর্ত, আর কন্ডিশনাল মানে হচ্ছে শর্তযুক্ত বাক্য সমূহ। তো বেসিক্যালি কন্ডিশনাল 4 প্রকার হয়ে থাকে, এইটা আপনারা মোটামুটি সবাই জানেন। এই তথ্যগুলো আমার মনে হয় যে জানানো তেমন কিছু নেই। প্রথম কন্ডিশনটাকে বলা হয় কি, জিরো কন্ডিশন। কি বলা হয়? জিরো কন্ডিশন। এরপর দ্বিতীয়টাকে বলা হয় হচ্ছে ফার্স্ট কন্ডিশন। মাথায় রাখবেন, দ্বিতীয়টাকে বলা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, এবং বাকিগুলো এইভাবে ক্রমধারা মেনটেন করবে। 3 নম্বরকে বলা হয় সেকেন্ড কন্ডিশন। 4 নম্বরকে বলা হয় থার্ড কন্ডিশন। সো একটু খেয়াল করে দেখেন, এই 4টা কন্ডিশনের মধ্যে আপনাদের কমপ্লিটিং সেন্টেন্সে এই 3টা কন্ডিশন চলে আসে, আর এই জিরো কন্ডিশনটা আপনাদের কমপ্লিটিং এ আসে না। এটা দরকার আপনার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের জন্য। আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব করব, ওই টপিকটা সলভ করব, তখন জিরো কন্ডিশনটা খুব সুন্দর করে ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করব। আপাতত আজকে আমরা এই 3টা কন্ডিশন নিয়ে কথা বলার চেষ্টা করব। সো আমরা প্রথমেই ফার্স্ট কন্ডিশন নিয়ে কথা বলার চেষ্টা করি। মাথায় রাখবেন, কন্ডিশনাল পড়তে গেলে প্রথমেই আমাদের টেন্স সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। সো আপনারা, আমি আশা করছি যে টেন্স নিয়ে আপনাদের কোনো প্রবলেম নাই, এটা আপনারা অলরেডি ক্লিয়ার করে রেখেছেন। আমরা প্রথম কন্ডিশনটা আলোচনা করি। তাহলে প্রথমটা কি? ফার্স্ট কন্ডিশন। আমরা কিন্তু জিরো কন্ডিশনটাকে বাদ দিয়েছি, ওইটা আমরা
রাইট ফর্ম ভার্বের ক্লাসে আলোচনা করব। তো ফার্স্ট কন্ডিশনাল কাকে বলছি আমরা? ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে, মাথায় রাখবেন এখানে একটা ছোট্ট কি পয়েন্ট একটু বলে দিই আপনাদেরকে। কন্ডিশন যুক্ত বাক্যগুলো সব সময় এই বাক্যগুলোতে ইফ থাকে, মাথায় রাখবেন। মোস্ট অফ দ্য টাইম ইফ ছাড়াও কিছু বাক্য থাকে, ইফ ছাড়াও কিছু বাক্য হতে পারে, তবে মোস্ট অফ দ্য টাইম এই বাক্যগুলোতে ইফ যুক্ত থাকবে। আর ইফ যুক্ত থাকলে আপনি চিন্তা করবেন যে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, এটাকে আমাদের কন্ডিশনালের নিয়ম অনুযায়ী চেঞ্জ করতে হবে কিংবা আমাকে ফিল আপ করতে হবে। এখন ফার্স্ট কন্ডিশন আমরা কাকে বলছি? কোন বাক্যের প্রথম অংশ বা ইফ যুক্ত অংশ যদি, কি বলছি আমরা, ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কি বলছি আমরা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরবর্তী ক্লজটা আমাদের কি করতে হবে? পরবর্তী ক্লজটি ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। স্যাররা মাথায় রাখবেন কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্সে। আপনি এটাকে শর্টকাটে এভাবে মনে রাখতে পারেন, ফিউচার ইনডিফিনিট অথবা শ্যাল অথবা উইল ব্যবহার করতে হবে আপনাকে। ভার্বের পর শ্যাল, সরি ভার্বের আগে অক্সিলারি হিসেবে শ্যাল বা উইল ব্যবহার করতে হবে। ওকে, নুরুল হাসান মাইক দিব ধরে। বিজয় দেবনাথ, আমাদের সপ্তাহে 3 দিন, শনি সোম এবং বুধ, এই সপ্তাহে 3 দিন রাত 10টায় চলে আসলে ক্লাসগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। স্যার কবে কবে ক্লাস হবে? আর কে রাকিব, শনি সোম বুধ এই 3 দিন সবাই একটু নোট ডাউন করে রাখেন। শনি সোম বুধ এই 3 দিনে আমরা ক্লাস করবো একটা না। ওকে, আর সবাই একটু আমরা লাইভটা শেয়ার করে দিচ্ছি। তাহলে আমরা কি বললাম যে ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে পরবর্তী অংশটা কি হবে? পরবর্তী অংশটা বা পরবর্তী ক্লজটি হবে ফিউচার ইনডিফিনিটে, অথবা আমরা চাইলে শ্যাল উইল দিয়ে মনে রাখতে পারি। আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আপনাদের কনফিউশনটা একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন আমরা একটা উদাহরণ দেখছি। দেখেন, if he talks, if he talks, এবার আপনাকে এখানে একটা শূন্যস্থান দেয়া আছে। কমপ্লিটিং সেন্টেন্স গুলো এভাবেই থাকবে, আপনাকে প্রথম অংশ দেয়া থাকবে, দ্বিতীয় অংশ আপনাকে লিখতে হবে। প্রথম অংশে দেয়া আছে if he talks, সো দেখেন হির পর talks আছে, দ্যাট মিন্স এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো আমরা জানি ইফ যুক্ত ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরবর্তী অংশ আমাদের ফিউচার ইনডিফিনিটে করতে হয়। আর অবশ্যই এই অংশের সাথে অর্থের মিল রেখে আমাদের দ্বিতীয় অংশ লিখতে হবে। তাহলে আপনি যখন লিখছেন তখন অবশ্যই দ্বিতীয় অংশটা এই অংশের সাথে অর্থের মিল থাকতে হবে। তাহলে আমি বললাম ইফ হি টক্স, সে যদি কথা বলে, ঠিক আছে, ইফ হি টক্স, সে যদি কথা বলে, তাহলে কি হবে? আই উইল স্ল্যাপ হিম। সে যদি কথা বলে আমি তাকে থাপ্পড় দিব, এরকম অনেক সময় বলি না আমরা, সে যদি কথা বলে আমি তাকে থাপ্পড় দিব। এখানে কন্ডিশনটা কোথায়? এখানে দেখেন, যদি কথা বলে তাহলে থাপ্পড় দিব, যদি কথা না বলে তাহলে থাপ্পড় দিব না। তাহলে যদি বলে তাহলে দিব, এই যে এটাই হচ্ছে কন্ডিশন বা শর্ত। যদি বলে তাহলে থাপ্পড় দিব। তাহলে খেয়াল করেন, ইফ হি টক্স আই উইল স্ল্যাপ হিম, ইফ হি টক্স আই উইল স্ল্যাপ হিম। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? হ্যাঁ, সে যদি কথা বলে আমি একটা রুটিন করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, রুটিন দিয়ে আসলে কাজ হয় না। আমাদের ক্লাসের রুটিন আমরা দিয়ে দিয়েছি অলরেডি। আমাদের ক্লাস সপ্তাহে 3 দিন হবে, এটা মনে রাখেন। সবাই চলে আসবেন এই টাইমে, সাথে কয়েকজনকে নিয়ে আসবেন। কি কি বললাম? শনিবার, সোমবার এবং বুধবার, এই শনি সোম বুধ ঠিক রাত 10টায় আমরা ক্লাসে থাকবো। ঠিক রাত 10টায় আমরা ক্লাসে থাকবো, এটা হচ্ছে রুটিন। প্রত্যেকটা ক্লাস আমার দ্বারা পরিচালিত হবে, আমি আপনাদের ক্লাসগুলো নিয়ে থাকবো। ওকে, we can use may or can in the second part, can't we? Exactly, মোর্শেদ খান, আপনি চাইলে এখানে কেন ব্যবহার করতে পারেন অথবা মেও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যে মোস্ট সিনারিও যেটা বলি সেটা হচ্ছে শ্যাল উইল ব্যবহার করাই উত্তম, কারণ এগুলো হচ্ছে কমন। কারণ অনেক টিচার আছে যারা আসলে কমন জিনিসগুলোই খোঁজার চেষ্টা করে, অনেক টিচার আছে খাতা কাটার সময় এই কমন জিনিসগুলোই তাদের মাথায় থাকে। সো আলটিমেটলি আপনাকে কমন জিনিস দিয়ে অ্যান্সার করতে হবে। যখন আপনার প্রশ্নটা হচ্ছে যে আপনি মার্ক তোলার জন্য পরীক্ষা দিচ্ছেন সেই জায়গাগুলোতে,
ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম। আরেকটা বাক্য আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন, ইফ দে কাম, ইফ দে কাম, এরপর কি হতে পারে? আপনারা একটু শূন্যস্থানটা ফিল আপ করবেন। ইফ দে কাম, তারা যদি আসে, ইফ দে কাম, তারা যদি আসে, তাহলে কি হতে পারে? আই উইল বা আই শ্যাল, আই উইল গো উইথ দেম। তারা যদি আসে আমি তাদের সাথে যাব, তারা যদি আসে বা তারা যদি ডাকে আমি তাদের সাথে যাব। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। ইফ হি টক্স আই উইল নট ডু দ্য ওয়ার্ক। এক্স্যাক্টলি, হ্যাঁ, বা খুবই সুন্দর। ওয়ালিউল্লাহ হক ভাই খুব সুন্দর করে অ্যান্সার দিয়েছেন। উই উইল গো, এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড। সো লেটস সি, আমরা একটু আগের দিকে আগাই, সামনের দিকে আগাই, তাই না? আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। মনে থাকবে, ফার্স্ট কন্ডিশনের উত্তর করার একটা নিয়ম হচ্ছে আপনাকে দেখতে হবে ইফ যুক্ত ক্লজটা কোন টেন্সে রয়েছে। এই ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, পরবর্তী অংশে আপনি নির্দ্বিধায় ফিউচার ইনডিফিনিটে করতে পারবেন, টেনশন নেওয়ার কিছু নাই। আচ্ছা, এটা আমরা বুঝলাম, কোনো সমস্যা থাকার কথা নয়, রাইট? আমরা চলে যাই সেকেন্ড কন্ডিশনে। কোনটা? সেকেন্ড কন্ডিশন। এই সেকেন্ড কন্ডিশন, এখন আপনাদের একটু বলি যে এই কন্ডিশনাল থেকে প্রত্যেক বছর প্রশ্নের হার কিরকম আসে। দেখেন, আপনাদের মোটামুটি এই কমপ্লিটিং সেন্টেন্সে 10টা কোশ্চেন থাকবে। এই 10টা কোশ্চেনে আপনি 0.5 করে মার্ক পাবেন প্রত্যেকটা কোশ্চেনে, তাহলে আপনার টোটাল মার্ক হয় 5 মার্ক। তো এই 10টা কোশ্চেন যদি আপনি সঠিকভাবে উত্তর লিখতে পারেন তাহলে আপনি 5 মার্ক পাবেন। আর এখানে একটা ভুল করলে 0.5 মার্ক কম পাবেন, দুইটা ভুল করলে 1 মার্ক কমে যাবে, তাই না? এই জন্য এইটা কিন্তু খুবই ইজি একটা টপিক, কমপ্লিটিং সেন্টেন্স। আপনাকে ভুল করা যাবে না, এখানে 5-এ 5 আনতে হবে, আনার চেষ্টা করতে হবে। এখন এই 10টার মধ্যে মোটামুটি প্রত্যেক বছর প্রত্যেক বোর্ডে কমপক্ষে একটা কোশ্চেন, কমপক্ষে একটা, আপনি খেয়াল করে দেখবেন বোর্ড কোশ্চেন ঘাটলে কমপক্ষে একটা, সর্বোচ্চ 2টা কোশ্চেন, একটা অথবা 2টা প্রত্যেক বোর্ডে প্রত্যেক সালে এই কন্ডিশনাল থেকে আসে। এই কন্ডিশনালের 3টা প্রকার আছে না? ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। এটা থেকে এসএসসি এবং এইচএসসি প্রত্যেক বছর আসবে। আপনি যদি এই 3টা একটু মনোযোগ দিয়ে, অর্থাৎ আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, আপনার হয়তোবা 1 মার্ক কিংবা আপনার হাফ মার্ক একদম কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, যদিও মার্কটা অনেক কম, বাট যদি আমি একদম টোটাল কথা চিন্তা করি তাহলে কিন্তু অনেক মার্ক। ঠিক আছে, বুঝতে পারছি আমরা। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এবার আমরা চলে যাই পরবর্তী সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন আমরা কাকে বলছি? এটাও মূলত টেন্সের সাথে কানেক্টেড, মূলত কন্ডিশন গুলো সবগুলো টেন্সের সাথে কানেক্টেড। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে এরকম যে প্রথম ইফ যুক্ত ক্লজটি, ইফ যুক্ত ক্লজটি, ইফ যুক্ত ক্লজটি যদি আপনার পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, কিসে হয়? পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। তবে ইফ পরবর্তী যে ক্লজটা আছে, তবে পরবর্তী ক্লজটি কিসে হবে বলেন তো? পরবর্তী ক্লজটি আর কোনো নির্দিষ্ট টেন্স মেনটেন করবে না, শুধুমাত্র শ্যাল উইল এর পাস্ট ফর্ম, যেটাকে আমরা কি বলছি? উড অথবা কুড ব্যবহার করতে হবে। উড বা কুড প্লাস ভি1। ভি1 কি? এটা তো আমাদের সব ক্ষেত্রে আমরা ভার্বটা ব্যবহার করি। তাহলে কি বললাম আমরা? ইফ যুক্ত ক্লজটি যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে শ্যাল উইল এর পরিবর্তে উড বা কুড ব্যবহার করতে হবে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভাইয়া, টি শার্টটা অনেক সুন্দর। শূন্য পৃথিবী, ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ কোনোদিন দেখা হইলে তোমাকে দিয়ে দিব না টি শার্টটা। আচ্ছা, যেহেতু পছন্দ করেইছো। বলেছেন কমন প্রভাব গুলো দিয়েন প্লিজ। ভাইয়া, কমন প্রভাব গুলো, আনিসা ইবনাথ, ঠিক আছে, কোনো সমস্যা না, আমি কমন প্রভাব আমাদের প্রত্যেকটা ক্লাসের পর তোমরা কিন্তু একটা শর্ট সাজেশন পাবা, যেটা আমি চেষ্টা করব তোমাদের
এই প্রত্যেকটা ক্লাস না, প্রত্যেকটা টপিক কমপ্লিট হওয়ার পর, সো এই টপিকটাও কমপ্লিট হওয়ার পর আমি তোমাদের এটার সাথে রিলেটেড যেই পিডিএফ গুলো আছে, আমার প্রিমিয়াম পিডিএফ গুলো যেগুলো রেডি করা তোমাদের জন্য, সেগুলো আমি পেজে পোস্ট করে দিব, তোমরা একটু দেখে নিও, এগুলো সেভ করে রেখে ওগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারবা। ঠিক আছে, আমি চেষ্টা করব। সো এইটা হচ্ছে আমাদের শর্ত। এখন এইটা অনুযায়ী আমরা একটা বাক্য দেখার চেষ্টা করি। দেখেন, ইফ ব্রাজিল Brazil won the match, যদি ব্রাজিল খেলায় জিততো, যদি আমি নিজে ব্রাজিলের সাপোর্টার, তো যাই হোক এখানে যারা যারা আর্জেন্টিনার সাপোর্টার আছেন তারা মনে মনে প্রচুর খুশি হচ্ছেন আমি জানি, বাট স্টিল ব্রাজিলের সাপোর্টার হেরে গেছি কোনো সমস্যা নাই, বাট তারপরেও ব্রাজিল আলহামদুলিল্লাহ। এবং এইটার কি বলবো, এটা সারা জীবন চেঞ্জ হবে না, সাপোর্টার তো সাপোর্টারই, তাই না? সো ইফ ব্রাজিল ওন দ্য ম্যাচ, যদি ব্রাজিল খেলাটাই জিততো, তাহলে এখানে খেয়াল করেন ওন আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। ইফ ব্রাজিল ওন দ্য ম্যাচ, আমরা শর্তে বলেছিলাম সেকেন্ড কন্ডিশনে ইফ প্লাস যেই বাক্যটা থাকবে, যে ক্লজটা থাকবে, এই ক্লজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, পরবর্তী ক্লজটা আমাদের কি করতে হবে, শ্যাল বিল এর পরিবর্তে আমাদের উড অথবা কুড ব্যবহার করতে হবে। তাহলে আমরা ব্যবহার করি, দেখেন, ইফ ব্রাজিল ওন দ্য ম্যাচ, যদি ব্রাজিল খেলা জিততো, আই উড অথবা আই কুড দেওয়া যায়, আই উড ক্রাই, আমি কাঁদতাম। ঠিক আছে, আনন্দে কাঁদতাম, আই উড ক্রাই। আপনি বলতে পারেন যে আই উড ক্রাই আচ্ছা, জাস্ট এই পর্যন্ত লিখলেও এনাফ, খুব বড় করার দরকার নাই। ঠিক আছে, এটাকে আরো কমপ্লিমেন্ট দিয়ে আরো বড় করা যায়। ধন্যবাদ। কোথায় কি কমেন্ট করে বুঝি না। আই কুড হ্যাপি, হ্যাঁ, আই কুড হবে না, আই উড হ্যাপি দিবেন। ইকরাম হোসাইন, আচ্ছা, অনেক ধন্যবাদ। দে উড এনজয়, এক্স্যাক্টলি, দে উড এনজয়। ভাই লেখার টাইম দিয়েন। আচ্ছা রাকিব, একটু লিখে দেন, সমস্যা নাই। আপনি বলেছেন আই কুড হ্যাপি, দেখেন কুড ব্যবহার করা মূলত পারা অর্থে, কুড আমি খুশি হতে পারতাম, আপনি যদি এটা বুঝিয়ে থাকেন তাহলে কুড ব্যবহার করা যেত, কিন্তু আমি খুশি হতাম এরকম অর্থে আপনি উড ব্যবহার করবেন। আমি খুশি হতাম উড, আমি খুশি হতে পারতাম আই কুড। বুঝতে পারছেন? দুইটাই হবে, কোনো সমস্যা নাই, তবে উড ব্যবহার করাই হচ্ছে বেটার। আমি এখানে মূলত ক্রায়ের কথা বলেছি কারণ অনেক এক্সাইটিং একটা ম্যাচ ছিল আমার কাছে, মানে টান টান উত্তেজনা লেগেছে যখন প্রথম গোলটা হয়েছে, মানে সম্ভবত 1 ঘন্টা 15 মিনিটের ওই দিকটাতে, না 15 মিনিটের একটু আগে, 1 ঘন্টা 10 মিনিটের ওই দিকটাতে। সো সরি, 110 মিনিটের ওখানে, 1 ঘন্টা না, 110 মিনিটের ওই দিকে, তখন আমি জাস্ট লিটারেলি, ঠিক আছে, আই ওয়াজ সো শকড। আচ্ছা, মিমাপুও ব্রাজিলের সাপোর্টার, আমরা দুইজনই ব্রাজিলের সাপোর্টার, দুইজনই। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝলাম। ঠিক আছে, এখন সেম ভাবে কিন্তু আপনি সবগুলো বাক্য পাবেন, আপনাকে একই ফরমেশনে দেওয়া হবে, ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট, ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট। আপনি শুধু টেন্সের দিকে তাকাবেন এবং সেটার সাথে অর্থের সাথে মিলিয়ে পরবর্তী ক্লজটা লিখে দেবেন, তাহলে কিন্তু আপনার কমপ্লিট একটা বাক্য খুব সুন্দর করে আপনি একটা মার্ক পেয়ে যাবেন। এবার দেখেন, এইটা ছিল সেকেন্ড কন্ডিশন। তাহলে ফার্স্ট কন্ডিশন কি ছিল? ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সেকেন্ড কন্ডিশনে এসে দেখলাম আমরা ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্স। এবার থার্ড কন্ডিশন যেটা আছে, থার্ড কন্ডিশন যেটা আছে এটাকে বলা হয় কি, ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স। তো ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে হয়, আমি আবার বলছি, ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে হয়, তাহলে পরবর্তী যে পরবর্তী ক্লজটা আছে না, এটা কিরকম হবে বলেন তো? পরবর্তী ক্লজটি
কি করতে হবে, আমাদের আগের মতো উড শুড নিতেই হবে, উড কুড, অথবা আপনি চাইলে শুডও ব্যবহার করতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। প্লাস এই ক্ষেত্রে হ্যাভ নিতে হবে, তার কারণ কি পাস্ট পারফেক্টের কথা বলছি আমরা, হ্যাভ প্লাস V3। দেখেন আপনি সিম্পলি বলতে পারেন উড হ্যাভ, কুড হ্যাভ অথবা শুড হ্যাভ প্লাস V3, এভাবে মনে রাখতে পারেন। থার্ড কন্ডিশনে এসে ইফ এর সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরবর্তী যে ক্লজ হবে সেটি হবে উড হ্যাভ, কুড হ্যাভ অথবা শুড হ্যাভ প্লাস V3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এইটা আমরা বুঝলাম। ক্লিয়ার? কোনো সন্দেহ আছে, কনফিউশন আছে? আচ্ছা, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম আকাশ ভাই, অনেক ধন্যবাদ যারা কমেন্ট করছেন। ফিউচার ইন পাস্ট পারফেক্ট, না ফিউচার ইন পাস্ট পারফেক্ট কেমন হবে সিয়াম ভাই? ঠিক আছে, এটা আমরা বুঝলাম না, আমরা একটা উদাহরণ দেখি ক্লিয়ারলি। আমার মনে হয় যে এটা নিয়ে আর কোনো সমস্যা আপনাদের নেই, তাই না? আছে কি কোনো সমস্যা? আচ্ছা, আমরা একটু এটা নিয়ে একটা উদাহরণ দেখার চেষ্টা করি, ঝটপট একটা উদাহরণ দেখার চেষ্টা করি। দেখেন তো, if you had started earlier, if you had started earlier, আপনাকে এই অংশটা দেওয়া আছে, এবার বাকি অংশ আপনাকে লিখতে হবে। আপনি যদি আগে শুরু করতেন, বাক্যটা হচ্ছে আপনি যদি আগে শুরু করতেন তাহলে পরবর্তী অংশে কি হতো। আপনি যদি আগে শুরু করতেন তাহলে আগে পৌঁছাতেন, এরকম হতে পারে। আপনি যদি আগে শুরু করতেন তাহলে খেলাটা জিততে পারতেন। আপনি যদি আগে শুরু করতেন তাহলে কি হতো, আপনার তাড়াতাড়ি শেষ হয়ে যেত। আপনি যদি আগে শুরু করতেন তাহলে একটু রেস্ট নেওয়ার সময় পেতেন, এরকম হতো না? ঠিক আছে, তাহলে আমরা কি ব্যবহার করি, এইটাতে আমরা কিভাবে করতে পারি খেয়াল করে দেখেন। আপনাদের মতো করে আপনারা লেখেন, আমি আমারটা লিখছি। ইফ ইউ হ্যাড স্টার্টেড আর্লিয়ার, you could have taken some rest, অর্থাৎ আপনি যদি আগে শুরু করতেন তাহলে কিছু রেস্ট নিতে পারতেন, একটু হালকা রেস্ট করে নিতে পারতেন, তাই না? অনেকে আছে না যে অনেকে আগে কাজ করে কাজ শেষ করে একটু রেস্ট নেয়, সেই কথা বলা হয়েছে। ইফ ইউ হ্যাড স্টার্টেড আর্লিয়ার, আপনি যদি আরো আগে শুরু করতেন, ইউ কুড হ্যাভ টেকেন সাম রেস্ট, আপনি আরো কিছু রেস্ট নিতে পারতেন। অথবা আমরা চাইলে এই বাক্যটাকে আরো রিলিভেন্ট করতে পারি, ইউ কুড হ্যাভ ফিনিশড ইট আর্লিয়ার, বা ইউ কুড হ্যাভ ফিনিশড ইট বিফোর এভরিওয়ান। আপনি চাইলে এভাবেও দিতে পারেন, ঠিক আছে? এভাবে হবে। ইফ ইউ হ্যাড স্টার্টেড আর্লিয়ার, আপনি যদি আরো আগে শুরু করতেন, ইউ কুড হ্যাভ ফিনিশড ইট বিফোর এভরিওয়ান, আপনি সবার আগে কাজটা শেষ করতে পারতেন। ঠিক আছে, বুঝতে পারছি? হ্যাঁ, ইউ কুড হ্যাভ কাম ফার্স্ট হবে, ফার্স্ট বানানটা ভুল হয়ে গিয়েছে, ফার্স্ট হবে না, FAST হবে না, FIRST হবে, ফার্স্ট। আই উড অন দ্য ম্যাচ, না উড হ্যাভ দিতে হবে। ইউ কুড কমপ্লিট, ভুল হয়েছে মিলন ভাই, ইউ কুড হ্যাভ কমপ্লিটেড হবে, ইউ কুড হ্যাভ কমপ্লিটেড দ্য জব। ইউ উড হ্যাভ ফিনিশড আর্লিয়ার, ভেরি গুড। আর্লিয়ার বানানটা রাকিব ভাই একটু ভুল করেছেন, ঠিক আছে? আচ্ছা, কনসেপ্ট ক্লিয়ার? আমাকে একটু বলবেন কনসেপ্ট ক্লিয়ার সবার? হ্যাঁ, সাকসিডেড আর্লিয়ার, ভেরি গুড আনিসা ইবনাত, খুবই সুন্দর। আকাশ ফার্স্ট, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি এই জায়গাটাও বুঝে ফেললাম, আমার মনে হয় যে আর কোনো সমস্যা থাকার কথা না। তাহলে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটা কন্ডিশন দেখে ফেললাম। আমরা একটু সংক্ষেপে এটা সামারিটা দেখে ফেলি যে আলটিমেটলি আমরা কি দেখলাম তিনটা কন্ডিশনে, ফার্স্ট কন্ডিশনে, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশনে। আমাদের সামারিটা আমরা একটু দেখি যে কি দেখলাম। আর সবাই এই ডেগুলো মনে রাখবেন, শনিবার, সোমবার এবং বুধবার ঠিক রাত 10টায় আমাদের এই পেজে চলে আসবেন, তাহলে কিন্তু আমাদের এই লাইভ ক্লাসটা পাবেন। এবং আমরা আপনাদের SSC এবং HSC পুরো সিলেবাসটা
এইভাবে লাইভ ক্লাসের মাধ্যমে শেষ করে দেওয়ার চেষ্টা করব। সবাই থাকতে হবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট কন্ডিশন আমরা কি দেখেছিলাম? ইফ প্লাস, এটা আমি শর্টকাটে লিখে দিচ্ছি, এভাবে মনে রাখতে পারবেন। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরবর্তী ক্লজটা হবে কি? ফিউচার ইনডিফিনিট অথবা শ্যাল উইল। এইটা আপনি এভাবে সংক্ষেপে খাতার মধ্যে লিখে রাখতে পারেন, যাতে পরীক্ষার আগে একবার দেখলে আপনার মাথায় সবকিছু ঢুকে যায়। এবার পরবর্তী দ্বিতীয় কন্ডিশনাল, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট যদি থাকে, তাহলে পরবর্তী ক্লজটা কি হয়? উড অথবা কুড প্লাস V1 এরকম হয়, তাই না? এবং থার্ড কন্ডিশন যেটা ছিল, থার্ড কন্ডিশন প্লাস ইফ প্লাস পাস্ট পারফেক্ট যদি থাকে স্যাররা, ইফ প্লাস পাস্ট পারফেক্ট থাকলে আমাদের এইটার সাথে শুধু হ্যাভ প্লাস V3 ব্যবহার করতে হবে। আমরা চাইলে উড, কুড অথবা শুড প্লাস হ্যাভ প্লাস V3, ঠিক আছে? উড হ্যাভ, কুড হ্যাভ বা শুড হ্যাভ প্লাস V3। ক্লিয়ার? বুঝতে পারছি? ভেরি গুড ওয়ালিউল্লাহ ভাই, অনেক ধন্যবাদ। এই জায়গা ক্লিয়ার? আমাকে একটু বলবেন। কনসেপ্ট ক্লিয়ার কিনা আমাকে একটু বলবেন, সবাই বলে ফেলেন। আচ্ছা, তাহলে আমরা এটুকু বুঝে ফেললাম। আমাকে বলেন, যারা আজকে ক্লাস করেছেন আগামী ক্লাসে থাকবেন তো? ঠিক আছে? আমাদের স্টুডেন্ট একটা সময় ছিল যখন আমার ক্লাসে 1000 প্লাস স্টুডেন্ট ক্লাস করতো, এখানে 1000-এর বেশি অ্যাট এ টাইম। আপনাদের এখন সম্ভবত মোটামুটি কতজন দেখছে? 74 জন মানুষ দেখছে। তো কিছুদিন আগেও আমি যখন ক্লাস নিতাম তখন মাঝে মাঝে 1000 আপ হয়ে যেত, ঠিক আছে? 1.2K 1.5K স্টুডেন্ট থাকতো, অথবা অ্যাভারেজ যদি বলি তাহলে 800 থেকে 1000-এর মতো স্টুডেন্ট সবসময় রেগুলার ক্লাস করতে থাকতো আর কি। কিন্তু মাঝখানে আমি আমার বিভিন্ন ব্যস্ততার কারণে একটু ক্লাস অফ রেখেছিলাম, এই কারণে স্টুডেন্টরা ভেবেছে যে হয়তো আর ক্লাস নিব না, এই কারণে চলে গিয়েছে। আবার আসবে, ক্লাস দেখলে হয়তো ছুটে চলে আসবে। সো আপনারাও যেটা করবেন, একটু আপনাদের ক্লাসমেট যারা আছে চারপাশে, যারা ক্লাসগুলো দরকার এসএসসি বা এইচএসসি লেভেলে আছে, তাদেরকে একটু মেনশন করবেন, অথবা মেসেজ দিয়ে বলবেন যে এখানে লিমন স্যারের ক্লাস হচ্ছে, আপনারা শনি সোম বুধ ঠিক রাত 10টায় চলে আসলে ক্লাসগুলো পাবেন। এবং আমি চেষ্টা করছি খুব সহজ উপায়ে আপনাদেরকে কিভাবে পরীক্ষায় আপনি একদম A+ পাবেন, A+ লেভেলে আপনার একটা প্রস্তুতি হবে, সেটার জন্য যা যা করা দরকার খুব সহজ পদ্ধতিতে ইম্পর্টেন্ট জিনিসগুলো হাবিজাবি পড়ানোর দরকার নাই। অনেকে আছে না, অনেক জিনিস পড়ে, আজে বাজে জিনিস পড়ে সময় নষ্ট করে, দরকার নেই। যেটুকু আপনার পরীক্ষায় A+ তোলার জন্য একদমই স্পেসিফিক ভাবে যথেষ্ট, সেটুকুই আমরা খুব সুন্দর করে গুছিয়ে পড়বো। ওকে, থ্যাংক ইউ সো মাচ সুহান ভাই, খুব ভালো লাগছে আপনার ক্লাস, ধন্যবাদ, ভালোবাসা নেবেন। ওকে, আচ্ছা বুঝতে পারছি লাবণী আপু, ওকে ধন্যবাদ। তাহলে আমরা আগামী দিন আজকে একটু বেশি পড়াবেন, ফুল প্রিপারেশন নিয়ে আসছি। আনিসা ইবনাত আপু, আমরা একটু স্লোলি শুরু করি। আমরা একটা করে টপিক ধরবো, ওইটা শুরু করবো ইনশাআল্লাহ। আজকে আমরা পড়লাম হচ্ছে কন্ডিশনালের 3টা পার্ট। সো আজকে আমি আর এক্সট্রা কিছু পড়াচ্ছি না। আগামী ক্লাসটা হবে জাম্বো ক্লাস। আগামী ক্লাসটা আমি জাম্বো ক্লাস নিব, প্রায় 1.5 ঘন্টা যাবত ক্লাস নিব আগামী ক্লাসে। সো আজকে কি বার? আজকে আমাদের সোমবার, তাহলে আগামী বুধবার সবাই থাকবেন রাত 10টায়। আগামী ক্লাসে আমি এই কমপ্লিটিং সেন্টেন্সের 80% শেষ করে দিব, ঠিক আছে? কবে? বুধবার, আগামী বুধবার, মাথায় রাখেন। কয়টায়? রাত 10টায়, ঠিক আছে? এটা মাথায় থাকবে, আগামী বুধবার রাত 10টায়। এই আগামী বুধবার রাত 10টায় ঠিক এই টাইমে চলে আসবেন। কমপ্লিটিং সেন্টেন্সের যতগুলো প্রবলেম আছে 80% ওই দিন আমি শেষ করে দিব, 1.5 ঘন্টা যাবত ক্লাস নেব ইনশাআল্লাহ। ওকে, দোয়া রইল লিমন ভাইয়ের জন্য। আচ্ছা হ্যাঁ সিয়াম, আমরা আস্তে আস্তে শুরু করছি। আসলে বিষয়টা হয় কি, হোয়াট মেডিসিন ডিড ইউ টেক ফর হেডেক? ইকবাল ভাই, ও আচ্ছা আপনি প্র্যাকটিস করছেন, উইচ ইজ গুড। হ্যাঁ, আমরা একটু ছোট ছোট করে ক্লাসগুলো শুরু করছি। 2টা ক্লাস দিলাম তো,
এগুলো হয়তো আধা ঘন্টা করে নিলাম, খুবই ছোট্ট করে নিলাম। প্রথম ক্লাসটা আমাদের আধা ঘন্টার ছিল, আজকের ক্লাসটাও আধা ঘন্টার একটু কম। এই দুইটা ক্লাস আমরা ছোট করে রান করে নিলাম। আগামী ক্লাস থেকে এক ঘন্টার নিচে ক্লাস হবে না, প্রত্যেকটা ক্লাস আপনার 1 ঘন্টা করে হবে এবং 1 ঘন্টার বেশি হতে পারে, টপিকের উপর ডিপেন্ড করে। সো আগামী ক্লাসটাতে 1.5 ঘন্টা আমরা মোটামুটি 80% শেষ করার চেষ্টা করবো কমপ্লিটিং সেন্টেন্সের। সো সবাই ইনশাআল্লাহ আমরা এই ক্লাসটাতে থাকবো, কেউ ক্লাসটা মিস দিবেন না, অবশ্যই ক্লাসটাতে উপস্থিত থাকতে হবে। ক্লিয়ার? আর সাথে কয়েকজনকে নিয়ে আসবেন। কি করবেন? সাথে বেশ কিছু মানুষকে টেনে হেসড়ে আমাদের ক্লাসটা করাতে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নেই। আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে বুধবারে, এবং সেদিন আরো কয়েকজন বন্ধুকে আপনি সাথে নিয়ে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফিজ।